নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শোনাবো একটা ছোট গল্প। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পটির নাম বাটি চচ্চড়ি। গল্পটি তাহলে শুনে নেওয়া যাক। সংসারটা এমন কিছু বড় নয়, মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের, ডাক্তার, ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা। আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর 10 ছোট। সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার। চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি। ছোট্ট সংসার, আরও ছোট্ট একখানা বাড়িতে তারা থাকে। বেশ ভালোভাবেই চলছিল, সুখে শান্তিতে হাসিতে ও আনন্দে। উদয়াস্ত সুমহান কাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে। এমন সময় ডাক্তার একখানা চিঠি পেল, এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের রুগ্ন বধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে। বউটির নাম অলকা। অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট। প্রস্তাবটা পিসিমা শুনে প্রতিবাদ করলে, আসুক ছোট বৌদি, আমি কলকাতায় যাব, এইখানে বাবা আর থাকতে পারবো না। ডাক্তার প্রতিবাদ করলে, তাহলে এখানে দিন চলবে কি করে? সে আমি কি জানি বাইবো। পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে। কিন্তু বৌমা আসছেন রোগা মানুষ, তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না। আর তোমাদের বউ এখন হয়ে পড়বে একা, ছেলে পিলে নিয়ে আর কদিক সামলাবে বলো? তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব নেই। সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো। অলকার সঙ্গে তার আজ প্রায় 5 বছরের বিবাদ। সেই বিবাদের ঝাঁজেই সে প্রতিবাদ করেছিল, তবে সে প্রতিবাদ টিকল না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে। ওদিকে অলকা এলো যথাসময়। দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলি অচল প্রায় হয়ে গেছে। শরীরে সে ক্লান্তি বা শোভা নেই। মুখশ্রী হয়ে পড়েছে কালিমা লিপ্ত। গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের একখানা করে গোনা যায় সহজেই। আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করলে, দেখলে জীবনের আশা বড় কম। নিজের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা, নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে। এমনকি এ কথা বললে হয়তো ভুল হবে না যে সে ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ। নিছক ভিটামিনের অভাব তা নয়, স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আর একটি কারণ বলা যেতে পারে। যা হোক, বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য। কিন্তু সে চিকিৎসার কোনো সুফল ফলল না মাসখানেকের মধ্যেও। ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল। তবু অলকার রোগ কমল না, পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে দিন দিন, সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে। অলকার নুন খাওয়া নিষেধ। কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত। সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয়। তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেতে ভালোবাসত না। ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত। সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মনে খুব দুঃখ হয়েছিল। অনেক বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু
বাটি চচ্চড়ি খাওয়ার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি সে নিজের হাতে যত্ন করে রান্না করে দিত। সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশ বেলা হয়ে গেল। পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসল, আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা। দূরে অতিকায় ধোঁয়ার মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত, তার নিচে কালো বর্ণের ছোট ছোট পাহাড়, তাদের গায়ে লাল কাকরের বঙ্কিম পথরেখা। মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বয়ে। বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল। এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বললে, বৌমা, আজ কি দুধ সাবু খাবে? যা হোক দিয়ে খাবো এখন মা। কেন, বাটি করতে দিলে না? থাকবে, কুটনো তো সব কোটা হয়ে গেছে। তা হোক, তুমি একটা বাটি করতে দাও মা। কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে, আর বৌমা উঠে যায় বাটি চচ্চড়ির কুটনো কুটতে। পিসিমা কড়ার উপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল, তারপর বলি, হ্যাঁ গো বৌদি, আমার গতরে কি এমন পোকা পড়েছে শুনি? বৌমা বিস্ময়ে জিজ্ঞাসা করল, কেন ঠাকুরজি? মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন, আমি কি বাটির কুটনো কুটতে পারি না? না কুটলে হাতে পক্ষাঘাত হতো। তেজ করে আমায় একবার বলা হলো না যে পিসিমা আমি বাটি খাব না? রোগ তো 12 মাসই লেগে আছে, তার আবার অত দেমা কিসের বাবু বুঝিনি। রুগ্ন বধূটি সূক্ষ্ম নয়ন দিয়ে বিদীর্ণ করে ঝরে পড়ে অঝরে মুক্তের মতো অশ্রুকণা, নিদারুণ ঘৃণায় ও বেদনায়। ননদের এই বাক্যবাণের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার হৃদয় কোমলটা সহসা রি রি করে ওঠে, আর পিসিমার মুখে তখন যেন তুবড়িতে আগুন লেগেছে। সমস্ত বারুদ শেষ না হওয়া পর্যন্ত সে থামবে না। বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে সকলের আড়ালে চলে আসে। ঘণ্টা 2 পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে, বৌমা, বাটিটি আমায় দাও মা, আমি করে দিচ্ছি। ছি ছি, মানুষকে অমন করে বলে? 20 বছরের রোগশীর্ণ বধূটি আজ সারা হৃদয় মূর্ছিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায়। শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না। ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে, কেঁদো না মা, বাটিটা তুমি আমায় দাও। না থাক মা, বাটি আর আমি জীবনে খাবো না। ছি, সে কি হয় মা? খুব হয়। ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বৌমা বাটিটি আর বার করল না। ডাক্তারের বউ বেলা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখল, কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না। আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো। সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে। এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে। ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছাড় পোকা মারতে বিছানা পাতি পাতি করে খোঁজে। এ তার নিত্যকার অভ্যাস। রাতে সে বড় একটা ঘুমোয় না। এমন সময় পাশের ঘরে বৌমা বলে উঠল, ভালো জ্বালা, দরজাটা যে কিছুতেই খুলছে না মা।
ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো। কি হয়েছে বৌমা? দেখো না মা, দরজার খিল কিছুতেই পাচ্ছি না। দরজা তো খোলা বৌমা, তবে খিল কোথায় গেল? ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাইমা মৃত্যুর পূর্বে ওই রকমই দিগ্ভ্রান্ত হয়ে গেছিল। বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল। আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিল। সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয় এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুজে দেয়। তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না। ডাক্তারের ডাকে ধর্মর করে উঠে দরজা খুলে দিল। ডাক্তার বললে, যেন মোষ এক্কেবারে, ঘুমিয়ে অচেতন। থাক, খুব হয়েছে। আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে, তা শুনতে পাচ্ছে? সকালে অতগুলো কাঁথা তোষক কাচলে ও ভদ্রলোকেরও এই দশা হতো, বুঝলে মশাই? ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে। কতক্ষণ যে ঘুম ঘরে কেটেছে দুজনে, তা হয়তো তারা জানেই না। ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর ডাকে। ওগো, ওগো, দেখো তো ও ঘরে বৌমা কি যেন বলছেন। ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে, দুধ ছাই, কিছুতেই তো আলো জ্বলছে না। রুগ্ন কণ্ঠে ক্ষীণ স্বরে নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্টহাসি হেসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায়। ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার। বৌমা মশারির মধ্যে হারকিনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফস ফস করে দেশলাইয়ের কাঠি জ্বেলে যাচ্ছে, আর অন্যদিকে সেই জ্বলন্ত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবারই। এমনই করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায়। বৌমা, ও কি করছো মা? বউ মৃদু কান্নার সুরে বললে, দেখো দেখিনি মা, আলোটা কিছুতেই জ্বলছে না। বৌমার জ্ঞান হঠাৎ ফিরে এলো। কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের দিকে। ডাক্তারও এগিয়ে আসে। তারপর বৌমাকে পরীক্ষা করে বলে, শোনো, শিগগির আগুন করে ওর হাত পা সেঁক করো। এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে। সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে। ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিল। তারপর বাইরে গিয়ে বললে, না, এত করেও বৌমাকে বাঁচাতে পারলুম না। চোখ থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু জল। ডাক্তারের বউয়েরও চক্ষু হয়ে উঠল বাদল দিনের সজল আকাশের ন্যায়। মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায়। কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে, তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে। ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে। স্বামী এলো দূরান্তর থেকে, আর এলো তার মেজদি, গলার বোতাম বাঁধা দিয়ে এক্কেবারে শেষক্ষণে। তবুও বৌমা বাঁচল না। ডাক্তার কাঁদল, আর কাঁদল তার বউ, মিতার স্বামী ও মেজ ননদ। শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ, কারণ মিতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় 5-6 বৎসর যাবৎ। আর সেই কারণেই সারা রাত দিগ্ভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই। এই ঘটনার দিন 7 পর ডাক্তারের বউ কোনো এক দুপুরে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাঁড়ির মধ্যে পেল সেই বাটিটা আর তার মধ্যকার কতকগুলো শুকনো তরকারি।
পুরনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগলো। একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল। সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানে আর শুকনো তরকারিগুলোর পানে। আজ তাহলে এই পর্যন্তই। আর আমাদের এই ছোট্ট প্রয়াস আপনার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।